নমস্কার, আমি বৃন্দাবন সরকার, পলিটিশিয়ান কাম ফ্রি ট্রেডিং অ্যাডভাইজার। আজকে আপনাদের সামনে লকডাউনের পরে আনলক ওয়ানে শেয়ার বাজারে একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। দীর্ঘদিন শেয়ার বাজারে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারিনি। এই কারণে আসতে পারিনি, আপনারা অনেকে ভাবছেন যে তিনি গেল কোথায়। এই সুযোগে করোনা ভাইরাসের জন্য বাজারে যে সুযোগটা দিয়েছে, এই সুযোগে কিছু অর্থ উপার্জনের জন্য ব্যস্ত ছিলাম এবং শেয়ার বাজার থেকে এই 2 মাসে লকডাউন পিরিয়ডে প্রচুর অর্থ অনেকে ইনকাম করেছে, অনেকে প্রচুর অর্থ এখানে লোকসানও করেছে। তো আমিও এই কাজেই ব্যস্ত ছিলাম, অর্থাৎ ভিডিওর জন্য অতটা সময় দিতে পারিনি। যাই হোক, আজকের বিষয় কিভাবে একটি শেয়ারের দাম ওঠে এবং পড়ে, অর্থাৎ কেন একটি শেয়ারের দাম বাড়ে এবং কমে। আমরা দেখেছি 9টা 15 থেকে যখন মার্কেট শুরু হয় তখন একটা শেয়ার একটা প্রাইজে ওপেন হয় এবং 3:30-টের মধ্যে একটা প্রাইজে ক্লোজ হয়, অর্থাৎ বাজার বন্ধ হয়। তো এর মধ্যে যে কোনো শেয়ারের দাম ওঠানামা করে, মানে দাম কমে দাম বাড়ে। তো এই দাম ওঠা নামার পিছনে অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে প্রধান যে কারণটা সেটা হলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, অর্থাৎ চাহিদা এবং যোগান। যে কোম্পানির শেয়ারের চাহিদা বাজারে যত বেশি, সেই কোম্পানির শেয়ারের দামও তত বৃদ্ধি পাবে। আমরা লকডাউন পিরিয়ডে দেখেছি যে আমাদের সব থেকে চাহিদার জিনিস আমাদের মধ্যে চলে এসেছিল, এক হ্যান্ড স্যানিটাইজার, দ্বিতীয়ত মাস্ক। তো এই দুটো জিনিসের দাম কিন্তু হঠাৎ বেড়ে গেছিল। যে মাস্ক 15 টাকা 20 টাকায় কেউ নিত না, জোর করে দিতে হতো, সেই মাস্ক এই লকডাউন পিরিয়ডে মানুষের চাহিদা ছিল বলে সেই মাস্কের দাম বেড়ে 150 টাকা 200 টাকা পর্যন্ত উঠেছিল। হ্যান্ড স্যানিটাইজার, যে হ্যান্ড স্যানিটাইজার 30 টাকা 40 টাকায় অ্যাভেলেবেল ছিল, সেই হ্যান্ড স্যানিটাইজার 150 টাকা 200 টাকায় বিক্রি হয়েছে, অনেক জায়গায় পাওয়াই যায়নি। যদি 100টা ডিমান্ড থাকে তো বাজারে অ্যাভেলেবেল ছিল 50টা। তো সেই জন্যে যারা ওটাকে মজুত করে রেখেছিল, যারা ওটা বিক্রি করতো, তারা দাম চড়িয়ে দিয়েছিল। যেহেতু বাজারে ওর ডিমান্ড আছে, মানুষ বেশি টাকা দিয়েও কিনবে, তো সেই জন্যে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কের দাম বেড়ে গেছিল। তদ্রূপ শেয়ার বাজারও ঠিক একই রকম। যদি কোনো শেয়ারের যদি কেনার লোকের চাহিদা থাকে, যে একটা শেয়ার ইনভেস্টরকে কিনতেই হবে, ইনভেস্টর কিনবেই, তো তখন চাহিদা বেড়ে যায় মার্কেটে। কখন চাহিদা বাড়ে? যখন কোনো একটা কোম্পানির ভালো পারফরমেন্স আছে, কোনো একটা কোম্পানির ব্যালেন্স শিট ভালো আছে, কোনো একটা কোম্পানির ভালো রেজাল্ট করতে চলেছে, কোনো একটা কোম্পানির পক্ষে গেছে, কোনো গভর্নমেন্টের কোনো সার্কুলেশন কোম্পানির পক্ষে গেছে, তখন সেই শেয়ার বাজারে সেই শেয়ারটা বেড়ে যাওয়ার কথা। তো তখন ইনভেস্টররা অর্থাৎ বিনিয়োগকারীরা সেই শেয়ারটা কেনার জন্য যত টাকা চাই তত টাকা দিতে রাজি থাকে। তো ডিমান্ড বেশি থাকে, তো সেলার সবসময় সে বেশি টাকায় সেল করতে চায়, আর যার কেনার প্রয়োজন, কিনতেই হবে, তারা আস্তে আস্তে দাম বাড়ায়, যে আমি এত টাকায় কিনবো এত টাকায় কিনবো, এইভাবে আস্তে আস্তে দাম বাড়ে। তো সেলার পেঁচোতে থাকে দাম নিয়ে, আর বায়ার যে কিনবে সে দামটা তুলতে থাকে। তো আমরা যারা শেয়ার বাজারে দেখেছি, বেস্ট অফ 5 বলে একটা অপশন আছে, সেখানে আমরা বায়ার এবং সেলারদের কোয়ান্টিটি এবং কোন প্রাইসে তারা কিনতে চাইছে সেটা আমরা দেখতে পারি। দেখুন, শেয়ার বাজারে আপনি শেয়ার কিনতে পারবেন কি পারবেন না, তার জন্য আপনাকে লাইন লাগাতে হয়। এই লাইনটা বড়লোক গরিবের ভিত্তিতে হয় না, এই লাইনটা কে আগে এলো কে পরে এলো তার ভিত্তিতে হয় না, এই লাইনটা কোনো নেতা নেত্রীদের যে আগে থাকবে সাধারণ মানুষ পিছনে থাকবে সেইভাবে হয় না। কোনো শেয়ার কিনতে গেলে আপনাকে লাইন লাগাতে হবে এবং লাইনটা আপনাকে প্রাইস দিয়ে লাগাতে হবে। কোনো একটা শেয়ার
কেউ 5 টাকায় সেল করতে চাইছে, তো আপনি বললেন আমি 4 টাকা 80 পয়সায় নেব। তো আপনি 4 টাকা 80 পয়সায় নেবেন, আপনি লাইন লাগাবেন। তো আপনার পিছনে যারা আছে কেউ ধরো 4 টাকা 75 পয়সা নেবে, কেউ 4 টাকা 70 পয়সা নেবে, কেউ 4 টাকা 65 পয়সা নেবে, কেউ 4 টাকা 60 পয়সা নেবে বলে লাইন দিয়েছে, আপনার পিছন থেকে লাইন দিয়েছে। তো 5 টাকা শেয়ারটা বিক্রি হবে 100 কোয়ান্টিটি, তো আপনি নিজে নেবেন 100 কোয়ান্টিটি, তাহলে যে 4 টাকা 75 পয়সা লাগালো সে কিন্তু ওই 5 টাকার শেয়ারটা পাবে না। তাহলে সে কি করবে, কারণ সে 100 কোয়ান্টিটি বিক্রি করতে চাইছে, আপনি নিজেই 4 টাকা 80 পয়সায় 100 কোয়ান্টিটি কিনবেন বলে দাঁড়িয়ে আছে। তো ও কি করলো, যে 4 টাকা 75 দাঁড়িয়েছিল সেকেন্ড লাইনে আপনার পিছনে ছিল, ও বলল আমি এইটা 4 টাকা 85 পয়সায় নিয়ে নেব, তাহলে যে 4 টাকা 80 পয়সা আছে তার আগে আমি নিতে পারবো, কারণ ও 4 টাকা 80 পয়সায় যদি নিয়ে নেয় আমি 4 টাকা 75 পয়সা তারপর থাকলে পাবো। তো ও 4 টাকা 85 পয়সায় চলে গেল, আপনি দেখলেন যে না আমাকে শেয়ারটা নিতেই হবে, তখন আপনি 4 টাকা 85 পয়সা ও রেট দিয়েছিল, আপনি 4 টাকা 95 পয়সা রেট দিলেন। তখন যে সেলার সে যদি দেখে যে আমি 4 টাকা 95 পয়সা হলেও ছেড়ে দেবো, কিংবা যে 5 টাকার পরে যে লাইন দাঁড়িয়েছিল সে যদি বলে না আমার শেয়ারটা আমি আগে বিক্রি করতে চাই, তো সে যদি আবার 4 টাকা 95 পয়সা কোনো রেট আসে তাহলে একটা ট্রেড হয়, তখন একটা সাকসেসফুল ট্রেড হয় এবং একটা মাল কেনা এবং বেচা হয়। তো এইভাবে আপনার পরপর লাইনে থাকতে হবে, বায়ার তার মতো লাইন দাঁড়িয়ে থাকবে, সেলার তার মতো লাইন দাঁড়িয়ে থাকবে। সেলার প্রথমে ধরো 5 টাকায়, কেউ 5 টাকা 5 পয়সা, কেউ 5 টাকা 10 পয়সা, যে আগে বায়ার এবং সেলারের দুটো মুখোমুখি আসবে তার সেল প্রাইসটা আগে সেল কিংবা বাই হবে। তো ধরুন আপনি 4 টাকা 80 পয়সার জায়গায় আপনি সেটা 4 টাকা 95 পয়সায় কিনতে রাজি, তো সেলার ভাবছে যে বায়ার এগোচ্ছে, বায়ার ডিমান্ডের জন্য, অর্থাৎ বাজারে চাহিদা আছে। সেলার ভাবলো কি উনি 5 টাকার জায়গায় 5 টাকা 5 পয়সা প্রাইস দিয়ে দিলেন, তো আপনি বললেন 5 টাকা 5 পয়সা, আচ্ছা ঠিক আছে আমি 5 টাকা 5 পয়সাই নিতে রাজি, তো আপনি 5 টাকা 5 পয়সায় লাগিয়ে দিলেন প্রাইসটা। তো যে 4 টাকা 80 পয়সায় ছিল তখন, কিংবা 4 টাকা 90 পয়সা ছিল, সে দেখলো আমি আমারও কেনার দরকার, সে কি করলো 5 টাকা 10 পয়সা লাগিয়ে দিল। তো বায়ার যখন আস্তে আস্তে এগোতে থাকে, সেলারও আস্তে আস্তে তার প্রাইস নিয়ে পেছোতে থাকে, অর্থাৎ সে তার দামটা বাড়িয়ে দিতে থাকে যে আমি আরো বেশি দামে বিক্রি করব, আরো বেশি দামে বিক্রি করব। তখন যেহেতু মার্কেটে চাহিদা আছে, তখন মার্কেটে সেই শেয়ারটা কেনার জন্য আস্তে আস্তে আমরা দাম বাড়াই এবং সেলার পেছোতে থাকে, আমরা এগোতে থাকি, সেলার পেছোতে থাকে। ঠিক একইভাবে আমরা যখন কোনো জিনিস সেল করি, আমাদের কোনো একটা শেয়ার সেল করার প্রয়োজন, কোম্পানির কোনো রেজাল্ট খারাপ আসছে কিনা, কোনো কোম্পানির পারফরমেন্স খারাপ, ব্যালেন্স শিট খারাপ, কিংবা যে কোনো ইনসিডেন্টের জন্য কোম্পানি শেয়ার করতে পারে আমরা যদি বুঝলাম, তো তখন আমাদের শেয়ারটা বিক্রি করার আমাদের চাহিদাটা বেড়ে যায় এবং কেনার লোকের চাহিদাটা কমে যায়। তো আমরা যখন বিক্রি করার জন্য বেশি লোক দাঁড়িয়ে যায় এবং বায়ার অর্থাৎ কেনার জন্য কম লোক দাঁড়ায়, তখন মার্কেটটা আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকে, কারণ বিক্রি করার প্রয়োজনটা থাকে বেশি, কেনার লোকের থাকে কম। এই যে আমরা লকডাউন পিরিয়ডে আমরা দেখলাম 12,000 থেকে নিফটি একেবারে 7,000-এর ঘরে চলে গেল। কেন চলে গেল? এই লকডাউন পিরিয়ডে সবাই ভাবলো যে মার্কেটে রিস্ক আছে, এই রিস্কে আমরা শেয়ার কিনবো না, আমরা শেয়ার বেচে দেব। এইবার আপনি শেয়ার বিক্রি করছেন, পরপর আপনি শেয়ার বিক্রি করতে যাচ্ছেন, আর বায়ার যে সে তত কমে পাচ্ছে, আপনি যত মানে সেলারদের মধ্যে তখন কম্পিটিশন হচ্ছে, সেলারদের মধ্যে যখন কম্পিটিশন হবে তখন যে যে দামে বিক্রি করতে চাইছে সে আগে বিক্রি করার জন্য সে আস্তে আস্তে তার প্রাইসটাকে নিচের দিকে নামাচ্ছে, আর বায়ার দেখছে বায়ারের মধ্যে কম্পিটিশন কম, বায়ার দেখছে যে আমি কিনতেই হবে এমন কোনো ব্যাপার নেই যে আমি কম পেলে কিনবো, আর যত বায়ার নিচের দিকে যাচ্ছে সেলার
তত তার প্রাইসটাকে বিলো করছে। তো যাই হোক, এইভাবে কিন্তু আমরা ডিমান্ড এন্ড সাপ্লাই এর জন্য আমাদের শেয়ার বাজারে সব থেকে বেশি বাড়া কমা হয়। এছাড়াও কি কি কারণে বাড়ে? টোটাল ভারতবর্ষের গভর্নমেন্ট থাকবে কি থাকবে না, কোনো দেশের রাজনৈতিক পরিস্থিতি কতটা স্থিতিশীল, তার জন্য শেয়ার বাজার বাড়া কমা হয়। যদি আমরা শুনি যে চীন এবং ভারতবর্ষের যুদ্ধ লেগে যাবে, তো চীন এবং ভারতবর্ষের যুদ্ধ যদি শুরু হয় তাহলে ভারতবর্ষের অর্থনীতিতে আঘাত হবে। ভারতবর্ষের অর্থনীতিতে যখন আঘাত হবে তখন কোম্পানিগুলো শেয়ার অটোমেটিকলি পড়তে থাকবে, কারণ কোম্পানিগুলো তখন ডিফিকাল্টির মধ্যে থাকবে। তো এই হলো আন্তর্জাতিক একটা রাজনৈতিক বিষয়েও আমরা সবসময় দেখি যে শেয়ারের দাম ওঠানামা করে। তাছাড়া কি হয়, ভারতবর্ষে কোনো একটা কোম্পানি রেজাল্ট ভালো এসেছে, কিংবা ভারতবর্ষের সরকার এমন একটা ডিসিশন নিয়েছে যাতে বিনিয়োগকারীদের পক্ষে সুখবর, তো তখন কি হয়, বিদেশি ইনভেস্টর যারা থাকে তারা ভারতবর্ষে একটা বিনিয়োগের জায়গা খুঁজে পায় এবং ভারতবর্ষের শেয়ার মার্কেটটাকে একটা বিনিয়োগের জায়গা হিসেবে বেছে নেয়। তখন বিদেশি ইনভেস্টররা ভারতবর্ষের শেয়ারটাকে কেনার চেষ্টা করে, তখন শেয়ারের ডিমান্ড বাড়ে, অর্থাৎ চাহিদা বাড়ে। এই চাহিদা বাড়ার সাথে সাথে প্রাইসটাও বাড়ে। তো আমরা যদি প্র্যাকটিক্যালি বিষয়টা আমরা দেখি, আমরা দেখতে পাবো বেস্ট অফ 5-এ ভলিউম দেখলে আমরা বুঝতে পারবো যে বায়ার কত আছে, সেলার কত আছে। যদি বায়ারের কোয়ান্টিটি অনেক বেশি হয় তাহলে আমাদের বুঝতে হবে এই প্রাইসটা, এই শেয়ারটা প্রাইসটা হাই হতে পারে। আর যদি আমরা দেখি যে সেলার বেশি, মানুষ বিক্রি করতে চাইছে বেশি, কেনার লোক কম, তখন আমরা দেখব যে বাজারে এই শেয়ারটার দাম পড়তে পারে। তো এইভাবে ওঠানামা হয় আরো অনেক কারণে। এখন যদি কিম জং এবং আমেরিকার প্রেসিডেন্ট আমাদের ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যদি কোনো রকমের টুইটের যুদ্ধ হয়, যে কোনো রাজনৈতিক অবস্থা খারাপ হতে পারে, কোনো দেশের মধ্যে যুদ্ধ লাগতে পারে, হঠাৎ আমরা দেখব যে কিছু লোক আতঙ্কে, যুদ্ধ হোক আর না হোক, কিছু লোক আতঙ্কে শেয়ার বিক্রি করার জন্য হিড়িক তুলে দেয়, তারা শেয়ার বিক্রি করতে থাকে। তো শেয়ার যত বিক্রি করতে থাকে তখন শেয়ারের দাম পড়ে যায়। তো বায়ার এবং সেলার দুজনের মধ্যে যদি বোথ সাইড কম্পিটিশন হয় তাহলে একটা শেয়ারের দাম স্থিতিশীল থাকে। তো আমরা লকডাউন পিরিয়ডে দেখেছি টোটাল ভারতবর্ষে প্রায় 26 লক্ষ নতুন বিনিয়োগকারী তারা ভারতবর্ষে এই বাজার নিচে পড়ে যাওয়াতে 26 লক্ষ বিনিয়োগকারী ভারতবর্ষে নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছে এবং এই ডিম্যাট অ্যাকাউন্ট খুলে শেয়ার কিনতে শুরু করেছে। যেহেতু অনেক শেয়ারের দাম অর্ধেকের কাছাকাছি চলে এসেছে, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতন শেয়ার, ভারতবর্ষের একটা ন্যাশনালাইজড ব্যাংক, একদম গভর্নমেন্ট আন্ডারটেকিং ব্যাংক, যেটার শেয়ার আমরা 370-75 টাকায় দেখেছি, সেই শেয়ারটা এই মুহূর্তে 180 থেকে 190 এর ঘরে ট্রেডিং করছে। তো এই ধরনের শেয়ার, একটা ভালো শেয়ার যার দাম একেবারে কমে অর্ধেক হয়ে গেছে, তো এই সময় যারা বিনিয়োগ করবে তারা আগামী দিনে মুনাফা পাবে। সেই জন্য নতুন 25 লক্ষ লোক, ভারতবর্ষের 25 লক্ষ লোক নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খুলে শেয়ার বাজারে বিনিয়োগ করা শুরু করেছে। তো এই 25 লক্ষ লোক শেয়ার কিনতে চায়, তো যখন কিনতে চায়, যখন সবাই বাজারে এসে কিনতে শুরু করলো, তখন প্রত্যেকটা শেয়ারের ডিমান্ড বেড়ে গেল এবং এই ডিমান্ড বাড়াতে শেয়ার বাজার আমরা দেখলাম 7,000 থেকে আবার আস্তে আস্তে 8,000, 9,000, এখন 10,000। আজকে যেখানে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলছি, আজকে দাঁড়িয়ে 10,000-এর ঘরে আবার শেয়ার চলে এসেছে। কেন? যেহেতু মানুষের করোনা ভাইরাসের প্রভাবে মানুষের বেচার হিড়িকটা ছিল, এখন তার উল্টোটা হয়েছে। যেহেতু বাজারে শেয়ারের দাম পড়ে গেছে, মানুষ এখন কিনছে, কেনার চাহিদাটা বেশি, তাই কিন্তু বাজার আস্তে আস্তে উপরে উঠছে। প্রচুর বিনিয়োগকারী যারা আমাকে ফোন করে ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছে, বিনামূল্যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছে। তো আপনারাও যদি বিনামূল্যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। ডিসক্রিপশনে একটি লিঙ্কও দেওয়া থাকে, যেখান থেকে আপনার আধারের সাথে যদি মোবাইলের লিঙ্ক থাকে তাহলে আপনি নিজেই ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। আর যদি আপনার আধারের সাথে মোবাইলের
লিংক না থাকে তাহলে আমাকে ডকুমেন্টস পাঠালেও আমি আপনাদের ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দিতে পারবো এবং খোলার পরে কিভাবে আপনারা ট্রেডিং করবেন তার জন্য সহযোগিতা করব। তো যারা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই যোগাযোগ করবেন। একেবারে নির্ভয়ে, একেবারে নির্দ্বিধায় আমি আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আছি, সহযোগিতা করব। কারণ ভারতবর্ষের টাকা যেভাবে বিদেশি ইনভেস্টররা ভারতবর্ষ থেকে লুটে নিয়ে চলে যাচ্ছে, আর ভারতবর্ষের মানুষ শুধু তাদেরকে লাভ করিয়ে দিচ্ছে। ভারতবর্ষের মানুষ ফিক্সড ডিপোজিটে, এমআইএসে এবং পোস্ট অফিসে আটকে আছে, তারা শেয়ার বাজার থেকে এই মুনাফাটা পাচ্ছে না। তো সবাইকে উদ্বুদ্ধ করার জন্য আমার এই ভিডিও। সবার কাছে অনুরোধ, আপনারা এই আমার ইউটিউব চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন। কারণ লাইক করতে কোনো পয়সা লাগবে না, শুধুমাত্র যাতে আমি একটু উৎসাহ পাই তার জন্য আপনাদের একটি প্রয়াস আপনারা অবশ্যই দেখাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমস্ত কিছু শিথিল হয়ে গেছে কিন্তু করোনা কিন্তু শিথিল হয়নি। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজেকে শিথিল করবেন না, নিজে করোনা থেকে বাঁচুন। ধন্যবাদ সবাইকে। মাস্ক পরে বাইরে বেরোবেন।